অনির্বাণের এই নোংরা খেলা খেলার জন্য রাইকে এম্বারেস হতে হলো আরও একবার সকলের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অনির্বাণকে টেনে হিঁচড়ে অফিস থেকে বের করে অনির্বাণকে রাস্তায় দাঁড়িয়ে বলতে থাকে যে, অনির্বাণ দোহাই তোমার, ফর গডস সেক তুমি প্লিজ একটু সুস্থ মানুষের মতন বিহেভ করো। তুমি প্লিজ আমাকে এরকম আচরণ করে আমাকে আরও অসুস্থ করে দিও না। দোহাই তোমার অনির্বাণ, তুমি কেন বুঝতে চাইছো না? আমাকে একটু শান্তিতে থাকতে দাও। তুমি কি চাও বলো তো? তোমার বাড়িতে থাকতো, তুমি আমাকে শান্তিতে থাকতে দাওনি। এখন আমি তোমার বাড়ির বাইরে আছি অফিসে, আমাকে তুমি এখানেও শান্তি হালে কাজ করতে দিচ্ছ না। সকলের সামনে এম্বারেস করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। কেন করছো এরকম বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে, রাই আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি প্লিজ আমার সাথে বাড়ি ফিরে চলো। আমি আর কোনোদিনও কান ধরে বলছি, আমি আর কোনোদিনও তোমার সাথে এরকম আচরণ করবো না। তখন কথা বলা মাত্র রাই যখন কোনো মতে অনির্বাণের কথায় রাজি না হয়, ঠিক সেই সময় হাঁটু গেড়ে সকলের সামনে রাস্তার ধারে বসে পড়ে অনির্বাণ আর বলতে থাকে যে, রাই তুমি আগে বলো আমাকে তুমি ক্ষমা করবেন, তাহলেই একমাত্র আমি এইখান থেকে উঠবো, নয়তো বা আমি এখানেই বসে যাবো। তখন রাই বিরক্ত হয়ে বলতে থাকে, তাহলে বরঞ্চ তুমি এখানেই বসে থাকো, কারণ আমার কাছ থেকে তো তুমি এরকম করে জোর করে যদি ক্ষমা আদায় করতে চাও তাহলে তো সেটা কোনোদিনও পারবে না। তাহলে বরঞ্চ তুমি তোমার গোটা জীবনটা এখানে এরকম করে বসেই কাটিয়ে দাও। তখন এই কথা বলা মাত্র অনেকবার বলতে থাকি যে, রাই তুমি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি কী করতে পারি বলো তো? কী করলে তুমি আমাকে ক্ষমা করবে? আমার এই পাপের প্রায়শ্চিত্তকে তুমি আমাকে করার একটা সুযোগ দিবে না বলো তো রাই? তখন রাই বলতে থাকে যে, এরকমভাবে এই পদ্ধতিটা অবলম্বন করে তুমি আমার কাছ থেকে ক্ষমা চাইছো? তোমার লজ্জা করছে না অনির্বাণ? তুমি কোন মুখে বলছো, যেখানে কিনা এক গোটা মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আমাকে এতটা লজ্জায় ফেলে দিয়ে তুমি আমার কাছ থেকে ক্ষমা চাইছো? তোমার লজ্জা করছে না এই কথাগুলো বলতে? তুমি কি করে ভেবে নিলে যে তুমি এই কাণ্ডটা করলে আমি তোমাকে ক্ষমা করে দেবো? বলো অনির্বাণ, এর কোনো ব্যাখ্যা আছে এত তোমার কাছে? তুমি এই শিক্ষাটা ঠিক কার কাছ থেকে পেয়েছো বলো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, কারো কাছ থেকে এই শিক্ষাটা আমার পাওয়ার তো কোনো প্রয়োজন নেই, আমি নিজে থেকেই ভেবেছি। রাই তুমি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো, তুমি আমাকে একবার ক্ষমা করে দাও। তখন রাই বলতে থাকে যে, তুমি প্রথমে পিয়ন সেজে আমার অফিসে ঢুকে পড়লাম, তারপরে তুমি একের পর এক অন্যায় করেই যাচ্ছ, আর তুমি আমার কাছ থেকে ক্ষমা চেয়েই যাচ্ছ। এরকম করে হয় না অনির্বাণ। এরকম করে তুমি আর যাই হোক না কেন একটা সম্পর্ককে কোনোদিনও টিকিয়ে রাখতে পারবে না, কারণ যেখানে কিনা আমাদের বিশ্বাসেই আঘাত লেগে গিয়েছে, আমাদের বিশ্বাসটা মজবুত করার পর তারপরে আমরা আমাদের সম্পর্কটাকে আগে বাড়ানোর কথা ভাবতে পারবো। তার আগে তো আমি তোমাকে কোনোদিনও অ্যাকসেপ্ট করতে পারবো না। তাহলে আমি শুধু কেন তোমার ওই বাড়িতে গিয়ে আমি ওই নরকের মধ্যে নিজেকে ঠেলে দেবো বলতে পারো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকি যে, রাই যত পর্যন্ত না আমরা একসাথে ঘর করবো ততক্ষণ পর্যন্ত না আমরা কোনো মতে আমাদের ভুল বোঝাবুঝিগুলো দূর করতে পারবো না। তুমি সেটা বুঝেও কেন বাচ্চাদের মতন ভান করছো যে তুমি কিছুই বুঝতে পারছো না? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকি যে, ঠিক আছে, তোমার এটাই তো মনে হচ্ছে যে আমি বুঝো না বুঝে ভান করছি, তাহলে নাই সেটাই থাক, আমি নয় ছোটোই থাকলাম। অনির্বাণ প্লিজ আমাকে এবার অন্তত বাড়ি ফিরে যেতে দাও, কারণ আমার আর এই ধকলটা আর আমি সইতে পারছি না। আমি যথেষ্ট পরিমাণে দুর্বল, তুমি সেটা আগেও দেখেছো, কিন্তু তা সত্ত্বেও তুমি যে কেন আমার সাথে এই বিশ্বাসঘাতকতাটা করলে সেটা আমার মাথায় ঢুকলো না। কিন্তু তা সত্ত্বেও তোমার এই বিশ্বাসঘাতকতাটার পর আজকের পর থেকে আমি আর কোনোদিনও তোমার কোনো কথার উপরে বিশ্বাস করবো না, সেটা যাই হয়ে যাক না কেন। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, রাই আমি যদি মরে যাই তাহলে আমার মরার খবরটা তুমি বিশ্বাস করবে না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, রাই তাহলে ঠিক আছে, সেই কথাই রইলো, আমি মরে গেলেও তোমার কাছে যদি খবর যায় তখনও তাহলে তুমি বিশ্বাস করো না? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, তখন কাটা তখন দেখবো। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবে।